নমস্কার, নিউজ আওয়ার প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে রাখছি চোখ রাখছি খবরে। মঙ্গলবার গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 বিনিয়োগ ও অবকাঠামো শীর্ষ সম্মেলন 2025 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সম্মেলনে বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আম্বানি আদানিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট 2025 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ভারত এবং উত্তর পূর্বাঞ্চল অগ্রগতির এক নতুন যুগের সূচনা করতে প্রস্তুত বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিহাস সাক্ষী, ভারতের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উত্তর পূর্ব ভারত। আজ ভারত যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, উত্তর পূর্ব আবারও তার শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। गवाह है कि पहले भी भारत की प्रॉस्पेरिटी में ईस्टर्न इंडिया का बहुत बड़ा रोल हुआ करता था। आज जब भारत विकसित होने की तरफ बढ़ रहा है तो एक बार फिर ईस्टर्न इंडिया, हमारा ये नॉर्थ ईस्ट अपना सामर्थ्य दिखाने जा रहा है। एडवांटेज आसाम को मैं इसी स्पिरिट के रिफ्लेक्शन के रूप में देख रहा हूं। বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও বিশেষজ্ঞরা ভারতের দ্রুত প্রবৃদ্ধির বিষয়ে আত্মবিশ্বাসী। এর পেছনের কারণ হল একবিংশ শতাব্দীর জন্য আমাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। বিশ্ব আজ ভারতের তরুণ, দক্ষ এবং উদ্ভাবনী জনগোষ্ঠীকে বিশ্বাস করে। তারা আমাদের উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীকে বিশ্বাস করে, যারা নতুন আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা 140 কোটি ভারতীয়ের ওপর বিশ্বাস করে, যারা রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। उस कारण है आज का भारत आने वाले 25 साल की इस 21वीं शताब्दी के लॉन्ग टर्म विजन को ध्यान में रखते हुए एक के बाद एक कदम उठा रहा है, व्यापक स्तर पर काम कर रहा है। आज दुनिया का भरोसा भारत की युवा आबादी पर है, जो बहुत तेजी से स्किल्ड हो रही है, इनोवेट कर रही है। आज दुनिया का भरोसा भारत के उस नियो मिडिल क्लास पर है, जो गरीबी से निकलकर नई एस्पिरेशन के साथ आगे बढ़ रहा है। এদিকে অ্যাডভান্টেজ আসাম 2.0 তে অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিজনেস সামিটে দেশের বিশ্ব শিল্পপতিদের সঙ্গে ত্রিপুরার বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিকশিত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছে ত্রিপুরা। এডিবির সহযোগিতায় উন্নয়ন হবে ত্রিপুরার। গুয়াহাটিতে এবিডি ডিরেক্টর মিও ওকার সঙ্গে সাক্ষাতের পর এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, অ্যাডভান্টেজ আসাম 2.0 তে অংশ নিয়েছেন 61টি দেশের রাষ্ট্রদূত এবং ভুটান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং জাপানের মতো দেশগুলির উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2024 সালে কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচার মার্কেটিং আইন চালুর ঘোষণার বিরোধিতা করে মঙ্গলবার অল ইন্ডিয়া খেত মজদুর সংস্থার পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার কৃষকদের 3টি কালা আইন বাতিল করেছিল, কিন্তু অন্যান্য দাবির মধ্যে কৃষকদের কৃষি পণ্যের সহায়ক মূল্য আইনসম্মত করা, 2023 সালের বিদ্যুৎ বিল বাতিল করা, স্মার্ট মিটার চালু বন্ধ করা সহ মোট 11 দফা দাবি পূরণের জন্য কেন্দ্রীয় সরকার আশ্বাস দিলেও আজ পর্যন্ত এই বিষয়ে
বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অল ইন্ডিয়া ক্ষেত মজদুর সংস্থানের পক্ষ থেকে জানানো হয়। 2024 সালে যে এগ্রিকালচারাল মার্কেটিং আইন চালু করতে বিল পেশ করা হয়েছে তা কৃষক স্বার্থ বিরোধী বলে আখ্যা দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এই কৃষক বিরোধী আইনকে বাতিল করার জন্য সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও অল ইন্ডিয়া ক্ষেত মজদুর সংস্থানের উদ্যোগে আন্দোলন গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ক্ষেত মজদুর সংস্থার সম্পাদক সুব্রত চক্রবর্তী। একটা আইন আনছে, যে আইন এখন বিলে আছে, বিল হিসেবে একটা আইন এনেছে যেটা কৃষক স্বার্থ বিরোধী। আমরা এই কৃষক স্বার্থ বিরোধী বিলকে বাতিল করার জন্য কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন টিএনজিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর প্রণয় পাত্র। এক্ষেত্রে হাউস কিপিং এর গ্রস বেতন হবে 17,695 টাকা, স্টেশন অপারেটরের বেতন হবে 21,181 টাকা, সুপারভাইজারের বেতন হবে 24,102 টাকা, পেট্রোলিং মানের বেতন হবে 22,893 টাকা, হেলপারের বেতন হবে 19,346 টাকা, সাইট ইনচার্জের বেতন হবে 26,925 টাকা, ব্লকম্যানদের বেতন হবে 25,829 টাকা এবং প্রকৌশলীদের গ্রস বেতন হবে 21,851 টাকা। আগামী 28 ফেব্রুয়ারি বোর্ড মিটিং এ নতুন এই বেতনক্রমের অনুমোদনের পরেই তা লাগু হয়ে যাবে বলেও জানিয়েছেন টিএনজিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর প্রণয় পাত্র। এটা এফেক্ট হবে অ্যাকচুয়ালি আমাদের টেন্ডার হয়ে গেছে, প্রাইস বিলও খুলে গেছে, যেগুলো হাই ভ্যালু আইটেম আমাদের বোর্ডে এটা অ্যাপ্রুভাল নিতে হয়। তো আমাদের বোর্ড মিটিং আছে 28 তারিখ, তো বোর্ড মিটিং এ আমরা এই প্রপোজাল করবো, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর বন্যা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র থেকে আরও 288.93 কোটি টাকা সময় উপযোগী আর্থিক সাহায্য প্রদানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রী অমিত শাহকে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে বলে বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে জানানো হয়। ত্রিপুরা ভয়াবহ বন্যা পরিস্থিতিতে কেন্দ্র থেকে প্রাথমিকভাবে 24 কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী বন্যা পীড়িত মানুষদের সাহায্যার্থে 564 কোটি টাকা স্পেশাল প্যাকেজ ঘোষণা করে বন্যা পীড়িতদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। রাজ্যের বন্যা পরিস্থিতির পরবর্তী সময়ে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দ্রুততার সঙ্গে ক্ষতিপূরণের উদ্দেশ্যে কেন্দ্র থেকে আরও 288.93 কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। সময় উপযোগী বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে রাজ্যবাসীর উন্নয়নে পাশে থাকার জন্য যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও গৃহমন্ত্রী অমিত শাহকে ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। সেই জায়গাগুলিকে যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ করা যায়, তার জন্য আরো 288.93 কোটি টাকা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারকে আর্থিক সাহায্য করেছেন। এই সময় উপযোগী এবং বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য, রাজ্যবাসীর পাশে থাকার জন্য এবং রাজ্যের সর্বস্তরের মানুষের উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে যে মোদীজির সরকার কাজ করছেন, এটি তারই একটি নিদর্শন। ট্রিপল পি মডেলের ঢাকা আগরতলা রুটে বাস পরিষেবা দিতে গিয়ে কোটি টাকা মূল্যের দুটি বাস হাতছাড়া হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে। দুটি সরকারি ভলভো বাস দিয়ে ঢাকা কলকাতা রুটে অর্থ রোজগার চালিয়ে যাচ্ছে বেসরকারি অপারেটর। ত্রিপুরার দুই সরকারি ভলভো বাস দিয়ে ঢাকা কলকাতা রুটে অর্থ রোজগার চালিয়ে যাচ্ছে বেসরকারি অপারেটর। অন্যদিকে মাসিক ভাড়া পাওয়ার দূর অস্ত বাসের সন্ধানই নেই টিআরটিসির কাছে। চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও বহুমূল্যের বিলাসবহুল দুই এসি বাস আর ফিরেনি টিআরটিসি ডিপোতে। প্রথমে আগরতলা ঢাকা, পরে আগরতলা কলকাতা ভায়া ঢাকা বাস সার্ভিস চালু করে ত্রিপুরা সড়ক পরিবহন নিগম বা টিআরটিসি। 2015 সালে প্রথম ভলভো বাস ক্রয়ের 1 বছর পর আরেকটি ভলভো বাস কিনে আনে টিআরটিসি। এই রুটে ঢাকা পর্যন্ত ভাড়া ছিল ভারতীয় মুদ্রায় 900 টাকা। আগরতলা থেকে কলকাতা যাওয়া যেত 2200 টাকায়, সময় লাগতো সর্বাধিক একদিন। অন্যদিকে রেলে আগরতলা থেকে কলকাতায় যেতে সময় লাগে 36 ঘন্টা বা তার বেশি। বর্তমানে বিমান ভাড়া স্বল্প আয়দের নাগালের বাইরে। এই অবস্থায় সাধারণ মানুষের কাছে বিশেষ উপযোগী হতে পারে এই বাস সার্ভিস। বাংলাদেশের শ্যামলী পরিবহন এখন সপ্তাহে একটি বাস চালাচ্ছে।
চলছে না শুধু টিআরটিসির মৈত্রী বাস। কোভিডের ফলে এই আন্তর্জাতিক বাস পরিষেবা বন্ধ ছিল 2 বছর। সাধারণ মানুষের চাহিদা ও দাবির ফলে 2022 সালে পুনরায় শুরু হয় এই পরিষেবা। কিন্তু এবার আর নিজেরা বাসটির পরিচালনা করেনি টিআরটিসি। বেসরকারীকরণের অঙ্গ হিসেবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা পিপিপি মডেলের টিআরটিসির 2টি ভলভো বাসের পরিষেবায় তুলে দেওয়া হয় বেসরকারি হাতে। পশ্চিমবঙ্গের জৈনক মহাদেব মণ্ডলের নামে সরকারি ভলভো বাস দুটো তুলে দেওয়া হলেও কার্যত এগুলি পরিচালনা করত বাংলাদেশের সঞ্জয় কুণ্ডু নামে এক ব্যক্তি। পিপিপি মডেলে বাস দুটি পরিচালনার চুক্তি হয়েছিল 2 বছরের জন্য। প্রতি মাসে প্রতি বাসের জন্য 1,46,675 টাকা করে ভাড়া দেবার হয়েছিল চুক্তি। অর্থাৎ দুটি বাসের জন্য মাসিক ভাড়া হিসেবে 2,93,000 টাকার উপর পাবার কথা ছিল টিআরটিসি। কিন্তু প্রায় বছর খানেকের উপর হয়ে গেছে এই টাকা পাচ্ছে না টিআরটিসি। তার মধ্যে 2024 সালের আগস্ট পর্যন্ত ছিল পিপিপি মডেলে চুক্তির মেয়াদ। এই মেয়াদ পেরোনোর অনেক আগে থেকে মৈত্রীর এই 2 বাস আনা বন্ধ করে দিয়েছে ওই বেসরকারি অপারেটর। বাস দুটো ঢাকা কলকাতা রুটে চালানো হয় মাসের পর মাস, অথচ ভাড়া পায়নি টিআরটিসি। তখন মৈত্রী বাস দুটো ফিরে পাওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এক্ষেত্রে 50 লক্ষ টাকার উপর ভাড়া পাওনা রাজ্যের সড়ক পরিবহন নিগমের। লোকসানে চলা টিআরটিসির জন্য এটা বিরাট অঙ্ক। কিন্তু এই বকেয়া উদ্ধারের এবং বাসটি হেফাজতে নেওয়ার জন্য এবার মামলা করা ছাড়া আর কোনো পথ নেই টিআরটিসির কাছে। পিপিপি মডেলে জৈনক মহাদেব মণ্ডলের হাতে 3 কোটি টাকা মূল্যে দুটি বাস তুলে দেবার আগে কি ব্যবস্থা নিয়ে রেখেছিল টিআরটিসি তা নিয়ে উঠছে প্রশ্ন। 2023 সালের ফেব্রুয়ারিতে একবার শেষ হয়ে গিয়েছিল চুক্তির মেয়াদ। বেসরকারি অপারেটর চুক্তির মেয়াদ আরো 1.5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল চিঠির মাধ্যমে। এই বেসরকারি অপারেটরের হাতে টিআরটিসির মৈত্রী বাস পরিষেবা তুলে দেবার বিষয়টিতে কেঁচু খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির। কারণ এখন পর্যন্ত শুধুমাত্র চিঠি চালাচালি পর্যন্তই পদক্ষেপ সীমিত। 3 কোটি টাকা মূল্যের দুটি ভলভো বাস বেহাত হয়ে যাচ্ছে দেখেও দিনের পর দিন কঠোর কোনো পদক্ষেপ কেন নেওয়া হয়নি তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে টিআরটিসি এবং রাজ্য সরকারের অভ্যন্তরেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লুটপাট এবং খুনের মামলাগুলি তুলে নেওয়া এবং আরও অর্থ বরাদ্দের দাবিতে পঞ্চমবারের মতো আসাম আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ করে দিল আত্মসমর্পণকারী বৈরী। মঙ্গলবার 21 দফা দাবিতে পঞ্চমবারের মতো চম্পকনগরে আসাম আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ করে দেয় আত্মসমর্পণকারী বৈরীরা। ত্রিপাক্ষিক চুক্তির পরেও 21 দফা দাবিতে মঙ্গলবার সকাল 6টা থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে এনএলএফটি আত্মসমর্পণকারী বৈরী সংগঠন TUIRPC-D গোষ্ঠী। আত্মসমর্পণকারী বৈরীদের খুনের মামলা তুলে নেওয়া এবং তাদের আর্থিক দাবি দেওয়া পূরণের দাবিতে এই অবরোধ বলে জানিয়েছেন সংগঠনের তথাকথিত সম্পাদক দানিয়াল দেববর্মা। একই দাবি আমরা TUIRPC-D আমরা আত্মসমর্পণকারী অনেক দল আছে 1988 থেকে আজকে পর্যন্ত তাদেরকে একত্র করে যাতে 21 দফা দাবি রয়ে গেছে যেটা আমরা এখনো দাবি পূরণ হয়নি, এই নিয়ে আমরা আজকে এই অবরোধ করলাম। তার মধ্যে অন্যতম হল প্রথমে পুলিশ এবং কোর্ট কেস, এটা আত্মসমর্পণ করার পরও সরকারিভাবে স্বীকৃত হওয়ার পরও রিয়ারেস হয়, কেস আছে, এটা আর শান্তি নাই। শান্তিতে থেকে এনে এটা পার্মানেন্টলি সলভ হোক, এটা আমরা চাই। আগামী 4 মার্চ এই বিষয়ে আলোচনার দিনক্ষণ নির্ধারণ করা হলেও তা অনেক দেরি হয়ে যাবে বলে জানিয়েছেন দানিয়াল দেববর্মা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন তিনি। আলাপচারিতা এখনো আসেনি, শুধুমাত্র 2টা কথাই আলাপ হয়েছে। ট্রাইবাল 4 তারিখে আপনার দাবি দেওয়া নিয়ে মিটিং দেবো। 4 তারিখ তো অনেক দূরে, কিন্তু অফিসিয়ালি ভাবে এখনো তারা আসেনি। তারা যদি কমজোর এভাবে উঠাইব করলে তো বললাম না, এটা আমরাও জানা দিয়ে রাখছি। আপনারা তো এর আগেও 4বার এই নিয়ে আপনাদের পঞ্চমবার, তাই জন্য আমরা এটাই পঞ্চমবার, এটাই লাস্ট। আর একটা লাস্ট বলতে ওই যে বড় ধরনের এটা 6 মাসের পর হোক, 1 বছরের হোক, এটা ভালো প্রিপারেশন নিয়ে আমরা করব।
মঙ্গলবার বড়মোড়া সাধুপাড়া এলাকায় এই সড়ক অবরোধ শুরু হয় সকাল 6টা থেকে। রাজ্য সরকার যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মেনে নেয় ততক্ষণ পর্যন্ত সড়ক অবরোধ প্রত্যাহার হবে না বলে জানিয়ে দেওয়া হয় সংগঠনের তরফ থেকে। এদিকে জাতীয় সড়ক অবরোধের কারণে এদিন চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। শান্তি চুক্তির শর্ত পূরণ না হবার অভিযোগে দিন দুয়েক পরপর এই ধরনের কার্যকলাপে বিরক্ত রাজ্যের সাধারণ মানুষ। প্রশাসনিক পর্যায়েও এই বিষয়ে নমনীয়তার কারণ জানেন না সাধারণ মানুষ। হাজারো লুটপাট, অপহরণ এবং খুনের মামলা প্রত্যাহার করে নেবার স্পর্শকাতর দাবিকে সামনে রেখে জাতীয় সড়ক অবরোধের স্পর্ধা কিভাবে সম্ভব হচ্ছে প্রশ্ন হচ্ছে তা নিয়েও। এক্ষেত্রে সরকারের ভূমিকাই বা কি তা নিয়েও উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার থেকে শুরু হলো ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। মঙ্গলবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা শুরু হলো মঙ্গলবার থেকে। একই দিনে শুরু হলো মাধ্যমিক সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষা। এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন মোট 29,671 জন। রাজ্য জুড়ে 68টি পরীক্ষা কেন্দ্রের আওতাধীন 145টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। আমাদের ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং 12 পরীক্ষা শুরু হয়েছে এবং আজকের দ্বিতীয় দিন। আজকের দ্বিতীয় দিনে মাধ্যমিক পরীক্ষায় আমাদের আশপাশের 5টা স্কুল এখানে ভেন্যু হয়েছে। বি.আর. আম্বেদকর হাই স্কুল, রাজনগর হায়ার সেকেন্ডারি স্কুল, বি.কে গার্লস 12 স্কুল, শঙ্করাচার্য বিদ্যায়তন গার্লস 12 স্কুল এবং রামনগর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, রামনগর গার্লস হাই স্কুল। এই 5টা স্কুল থেকে 256 জন কেন্দ্রীয় আজকে এখানে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে 3 জন আছে CWSN তথা দিব্যাঙ্গ স্টুডেন্ট এবং তার জন্য একজন স্পেশাল এডুকেটরও এসছেন তাদের দেখাশোনা করার জন্য, এবং আমরা আছি। সব মিলিয়ে আমরা পরীক্ষাটা নির্বিঘ্নে আমরা শুরু করতে পেরেছি। আশা করব আপনাদের। এদিকে সিপাহীজলা জেলার সোনামুড়া মহকুমার বক্সনগর গ্রাম উন্নয়ন ব্লকের পুটিয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এক পরীক্ষার্থীকে হাতে লিখে এডমিট কার্ড প্রদান করতে হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদকে। পরীক্ষায় বসার আবেদন করায় দেরি হওয়াতে এই ঘটনা বলে জানিয়েছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। লিখিত পরীক্ষার পর তাকে ছাপানো এবং পূর্ণাঙ্গ এডমিট কার্ড বিলি করা হবে বলে জানিয়েছে TBSC। এই একটি ছাড়া বাকি কাউকে আপৎকালীন এডমিট কার্ড প্রদান করতে হয়নি বলেও জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষার জন্য আবেদন করেছে মোট 111 জন ছাত্রছাত্রী। মঙ্গলবার মাধ্যমিক এবং সমতুল্য মাদ্রাসা আলিম পরীক্ষা শুরু হয় বেলা 12টায়। শেষ হওয়ার নির্ধারিত সময় বিকাল 3:15। তার মধ্যে প্রথম 15 মিনিট থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য, বাকি 3 ঘন্টা থাকবে প্রশ্নের উত্তর লেখার জন্য। এই কারণে বেলা 12টায় প্রশ্নপত্র হাতে পায় পরীক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একদিকে ভারত বিদ্বেষ চললেও ভারতের ঋণই ভরসা। অনেকটা এরকমই পরিস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকারের। ভারত ঋণ না দেওয়ায় থমকে গেছে বাংলাদেশের একাধিক রেল প্রকল্প। দিল্লি টাকা না পাঠানোয় পদ্মপাড়ে থমকে গেল একাধিক রেল প্রকল্প। এই ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েও ঋণ না দেওয়ার অভিযোগ ভারতের বিরুদ্ধে আনল বাংলাদেশ। ওপার বাংলার সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী 6 বছর আগে বাংলাদেশ রেলের একাধিক প্রকল্পের জন্য ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল নয়াদিল্লি, কিন্তু আজ অবধি সেই টাকা পায়নি ঢাকা। এর ফলে থমকে গিয়েছে ওই প্রকল্পগুলোর কাজ। এই বিষয়ে একাধিকবার নরেন্দ্র মোদী সরকারকে চিঠি দিয়েও লাভ হয়নি। যদিও পাল্টা প্রশ্ন উঠছে, হাসিনা পরবর্তী সময়ে যে ভারতকে কথায় কথায় বিষোদ্গার করছে মোহাম্মদ ইউনূস সরকার এবং পদ্মপাড়ের রাজনৈতিক দলগুলি, কোন ভরসায় তাদের অর্থ সাহায্য করবে ভারত? ভারতের অনুদানের উপর নির্ভর করে বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে রেলের 7টি প্রকল্প। এর মধ্যে 2018 সালে হাসিনার শাসনকালে অনুমোদন মিলেছিল খুলনা দর্শনা যুগ্ম লাইন রেল প্রকল্প এবং সিরাজগঞ্জ বগুড়া মিশ্র গেজ লাইন প্রকল্পের। 2 প্রকল্পেই ভারত ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও টাকা আসেনি বলে অভিযোগ ইউনূস সরকারের।
এছাড়াও ভারতের ঋণের টাকায় সম্পন্ন হয়েছে খুলনা মোকলা রেলপথ এবং আখাউড়া আগরতলা লাইনের কাজ। এই দুই প্রকল্পের পুরোপুরি সমাপ্তি ঘোষণা করেনি বাংলাদেশ সরকার। খুলনা মোকলা লাইনে একটি ট্রেন চলে, আখাউড়া আগরতলা লাইনে এখনো ট্রেন চলাচল শুরু হয়নি। আরও একটি প্রকল্প দিনাজপুর কাউনিয়া লাইনের কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইউনূস সরকার। বাংলাদেশ রেলের আরো বড় অস্বস্তি তৈরি হয়েছে ঢাকা টঙ্গী লাইন নিয়ে, যার তৃতীয় ও চতুর্থ লাইনের কাজ এগিয়েছে 38%। এছাড়া কুলাউড়া শাহবাজপুর রেলপথ নির্মাণের কাজ এগিয়েছে 51%। নেপথ্যে পদ্মপাড়ের রাজনৈতিক পালাবদল। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গোটা দেশে তৈরি হয় অস্থির পরিস্থিতি, আইন শৃঙ্খলার অবনতি হয় ভয়ঙ্করভাবে। তখনই রেল প্রকল্পের সঙ্গে যুক্ত ভারতীয় শ্রমিকেরা প্রাণ বাঁচাতে ফিরে আসেন দেশে। বাংলাদেশ রেলের বক্তব্য, ওই ভারতীয় শ্রমিকদের অধিকাংশই এখনো বাংলাদেশে যাননি, ফলে এই থমকে রয়েছে দুই প্রকল্পের কাজও। ঢাকা টঙ্গী এবং কুলাউড়া শাহবাজপুর প্রকল্পের ঋণের টাকা দেবে কিনা তা জানতে চেয়ে গত ডিসেম্বরে নয়াদিল্লিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ, যদিও কোনো উত্তর আসেনি এখনো পর্যন্ত। ঠিক এখানেই ঢাকার দ্বিচারিতা নিয়ে উঠছে প্রশ্ন। যে বাংলাদেশ নিয়মিত ভারত বিদ্বেষ ছড়ানো অভ্যেস করে ফেলেছে, সেখানে রেল প্রকল্পে অর্থ সাহায্য করবে কেন নয়াদিল্লি? এমনকি যেখানে প্রতিবেশী দেশ দখল করার হুঁশিয়ারি দেন বাংলাদেশের রাজনৈতিক নেতারা, সেখানে কোন ভরসায় ফিরবেন ভারতীয় ইঞ্জিনিয়ার ও শ্রমিকরা? প্রশ্ন উঠছে তা নিয়েই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে, থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। কৈলাসহরে 17 মিয়ার হাওরের পতিত জমিতে কেন্দ্রীয় বাজেটে 100 কোটি টাকা পেয়ে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্ক গড়ে তুলতে স্থানীয় জমির মালিকদের জমি দান করতে অসম্মতির পর 25 ফেব্রুয়ারি বীরচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত অফিসে প্রশাসনিক বৈঠকে ও জমির মালিকদের সঙ্গে আলোচনার পর সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কৃষকরা অ্যাকুয়া পার্ক নির্মাণের জন্য জমি দান করতে সম্মতি প্রকাশ করেছেন। পূর্বতন বাম আমলে 17 মিয়ার হাওরের পতিত যে জমিটি, সেই জমিতে কৃষকদের স্বার্থ উপেক্ষা করে জলাশয় নির্মাণ করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে জলাশয়ের কাজ মাঝপথেই বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা তাদের জমি হারিয়েছিলেন এবং আর্থিকভাবে লোকসান হয়েছিল বলে কৃষকরা জমি দান করতে অনীহা প্রকাশ করেছিলেন। প্রকল্পটি নিয়ে কিছুটা মতানৈক্য থাকলেও প্রশাসনিক বৈঠকে আলোচনার পর এই জল্পনার অবসান ঘটেছে। তবে পরিকল্পনাটি বাস্তবায়ন ও উন্নয়নে সর্বসম্মতি থাকলেও সেটি বিজ্ঞানসম্মতভাবে তৈরি করা এবং আগামী দিনে প্রকল্পটি যেন ব্যর্থ না হয় সেদিকে নজর রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ইন্টিগ্রেটেড অ্যাকুয়া পার্কের পরিচালন কমিটি নিয়েও জেলা শাসকের সঙ্গে আলোচনা হয়। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জলাশয় নির্মাণের কাজ শুরু করার বিষয় নিয়ে দুই মন্ত্রীর সাথে পুনরায় আলোচনা করা হবে বলে জানিয়েছেন ঊনকোটি জেলার বিশিষ্ট নেতৃত্ব ও আইনজীবী সন্দীপ দেব রায়। নিয়ে কিছু
আমাদের ওনার মধ্যে একটু মতানৈক্য ছিল, তাদেরকে নিয়ে আবার ওনার সাথে কথা বলেছে, আবার একটা সিটিং হবে। উনি আর কিছু না, প্রজেক্টটা কিভাবে ডেভেলপমেন্ট হোক সেটার জন্য উনিও একমত, শুধু এটা সাইন্টিফিক্যালি ভাইবল কি করে হবে, আগামী দিন যেন একটা ইনভেস্টমেন্ট করার পর যেন প্রজেক্টটা যেন ফেলিউর না হয়, সেটা নিয়ে ওনার আশঙ্কা ছিল। তো এবং আরেকটি পয়েন্ট উনি বলেছেন, যেটা ডিএম সাহেব আমাদের মধ্যে সম্প্রীতির বার্তা দিয়ে রাজ্য প্রথমবারের মতো শুরু হলো রিয়াং সম্প্রদায়ের লংদ্রাই পুজো ও মেলা। এই উপলক্ষে সোমবার বীরচন্দ্র মনু লংদ্রাই মন্দিরে রাজ্য ভিত্তিক এই পুজোর উদ্বোধন করেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। প্রিয় সংগ্রামা মথ সামাজিক সংস্থার দখলকৃত লংদ্রাই মন্দিরে পাট্টা প্রদানের পাশাপাশি প্রিয় সংগ্রামা পুজোর ছুটি ঘোষণা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা। শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনে আয়োজিত লংদ্রাই পুজো উপলক্ষে মেলা প্রাঙ্গণে রিয়াং সম্প্রদায়ের লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। জাতীয় সড়কের একটি নেটওয়ার্ক গড়ে তোলার মধ্যে দিয়ে গোটা রাজ্যের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। ক্ষেত্রে কমলপুর শান্তিরবাজার প্রস্তাবিত জাতীয় সড়ক পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। করার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে রাজ্যের বর্তমান সরকার, যেখানে নীতিগতভাবে এই পরিকল্পনাকে সমর্থন করেছে কেন্দ্র। কমলপুর শান্তিরবাজার সড়ককে জাতীয় মহাসড়কের মর্যাদা প্রদানের মাধ্যমে ত্রিপুরা অবকাঠামোগত উন্নয়নের দিকে একটি বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। কমলপুর শান্তিরবাজার সড়কটি জাতীয় সড়কে উন্নীত করে আরো 3টি মহাসড়কের সাথে একে যুক্ত করার নেওয়া হয়েছে পরিকল্পনা। এই সিদ্ধান্ত ত্রিপুরা যোগাযোগ এবং অর্থনৈতিক অগ্রগতির উপর ক্রমবর্ধমান সংহতিতে প্রতিফলিত করে, যেখানে প্রস্তাবিত এই প্রকল্প আরো মসৃণ করবে পর্যটনের যাত্রাপথ এবং এক্ষেত্রে বাণিজ্যও হবে প্রত্যাশা অনুযায়ী। রাজ্যের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে সংযুক্ত করার ক্ষেত্রে কমলপুর শান্তিরবাজার সড়কের গুরুত্ব অপরিসীম। এই সড়কটি উত্তর ও দক্ষিণ ত্রিপুরার মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে গুরুত্বপূর্ণ জেলাগুলির মধ্যে সহজতর হয়ে উঠেছে ব্যবসা, কৃষি এবং দৈনন্দিন যাতায়াত। এটিকে জাতীয় মহাসড়কে উন্নীত করার মাধ্যমে পরিবহন অবকাঠামো উন্নত করা এবং এই অঞ্চলগুলিতে অর্থনৈতিক কার্যকলাপ বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। কৃষি এবং কৃষক সংযোগ বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং ব্যবসায়ীদের আরো সহজে বৃহত্তর বাজারে প্রবেশাধিকার প্রদান করবে প্রস্তাবিত এই প্রকল্প, যা স্থানীয় অর্থনীতিতে সম্ভাব্য রূপান্তর ঘটাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। রাজ্য সরকার প্রস্তাবিত এই প্রকল্পে কেন্দ্রের নীতিগত অনুমোদন আশা জাগিয়েছে সংশ্লিষ্ট জেলাগুলির সাধারণ মানুষের মধ্যেও। কমলপুর শান্তিরবাজার সড়কের উন্নয়ন কেবল ভ্রমণ বৃদ্ধি করবে না, বরং শিল্প প্রবৃদ্ধি ও পর্যটনেও রাখবে গুরুত্বপূর্ণ অবদান। উন্নত রাস্তার অবস্থার সময় কমাবে ভ্রমণের এবং স্বাস্থ্যসেবা ও শিক্ষা সহ প্রয়োজনীয় পরিষেবাগুলিকে পৌঁছে দিয়ে যাবে তৃণমূল পর্যায়ে। একটি উন্নত মহাসড়ক ব্যবস্থা বিশিষ্ট ত্রিপুরায় লজিস্টিক সুবিধা খুঁজছেন এমন বিনিয়োগকারীদেরও আকর্ষণ করবে এই প্রকল্প, যা আরো শক্তিশালী করবে রাজ্যের অর্থনৈতিক ভিত্তি। বৃহৎ আঙ্গিকে উত্তর পূর্বাঞ্চল জুড়ে সড়ক যোগাযোগ বৃদ্ধির বৃহত্তর পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে ত্রিপুরার বাণিজ্য নেটওয়ার্ককে শক্তিশালী করে তুলবে এই ধরনের প্রকল্প বলে মনে করেন তথ্যভিজ্ঞরা। কমলপুর শান্তিরবাজার জাতীয় মহাসড়ক প্রকল্প অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্তটি প্রতিফলিত করে ত্রিপুরার সুষম আঞ্চলিক উন্নয়নের প্রতিশ্রুতিকেও। নগর ও গ্রামীণ উভয় অঞ্চলেই যাতে উন্নত সড়ক অবকাঠামো থেকে উপকৃত হয় তা নিশ্চিত করার দিকে মনোনিবেশ করছে সরকার বলে মনে করেন সচেতন মহল। রাজ্যের অনেক অভ্যন্তরীণ অঞ্চল দুর্বল সড়ক পরিস্থিতির সাথে লড়াই করছে, যা বাধাগ্রস্ত করছে অর্থনৈতিক অগ্রগতিকে। এই সড়কটিকে জাতীয় মহাসড়কে রূপান্তরিত করে উন্নয়নের জন্য নতুন সুযোগ তৈরি করার পাশাপাশি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার পরিকল্পনাও নিয়েছে রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ এবং অন্যান্য প্রস্তুতিমূলক পদক্ষেপগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাজ করছে সরকার। জাতীয় মান পূরণ করে এমন একটি টেকসই এবং দক্ষ মহাসড়ক তৈরির জন্য কর্মকর্তারা বিবেচনা করছেন আধুনিক নির্মাণ কৌশলও।
উন্নত সড়ক যোগাযোগ বৃদ্ধি করবে ত্রিপুরা এবং প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে বাণিজ্যিক সংযোগ। পণ্য ও যাত্রী পরিবহনের জন্য একটি গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে কাজ করার সম্ভাবনা রাখে প্রস্তাবিত এই কমলপুর শান্তিরবাজার জাতীয় সড়ক। উল্লেখ করা যেতে পারে, প্রস্তাবিত এই জাতীয় মহাসড়ক নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত আদায় করে নিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিকশিত ভারতের জন্য আগামী 10 বছর, 5 বছর এবং 1 বছরে কি পরিকল্পনা নেওয়া হবে তার দায়িত্ব নিতে হবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং নাবার্ডকে। মঙ্গলবার আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারে এমনটাই জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মতো রাজ্যের নিজের রাজস্ব নিজের উন্নয়নে ব্যয় করার পরিকল্পনা নিতে হবে বলেও জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এক্ষেত্রে দুধ, সিমেন্ট ইত্যাদি বিষয়গুলিতে রাজ্যকে স্বাবলম্বী হতে বলেও এদিন জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। पैसे हम कमाते हैं और पैसे दूसरों को देते हैं। क्यों? इधर अपन सेल्फ सफिशिएंट नहीं है। दूध होना है बाहर से लाते हैं, घर बनना है पत्थर सीमेंट सब बाहर से आते हैं। পারিশ্রমিক দাবি করলে বহিরাজ্য বিহারের শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছে বিশালগড় পুঠিয়া রহিমপুরের SHBI ইট ভাটার মালিকের বিরুদ্ধে। ন্যায্য বিচারের দাবিতে মঙ্গলবার বিশালগড় আদালতের সামনে ধর্নায় বসল ইট ভাটার শ্রমিকরা। বিশালগড় মহকুমার রহিমপুরের ইট ভাটায় বিহারে প্রায় 60 থেকে 70 জন শ্রমিক কাজ করে। দীর্ঘদিন যাবৎ পারিশ্রমিক না পেয়ে মালিকের কাছে পারিশ্রমিক দাবি করলে শ্রমিক সহ পরিবারের সকলকে মারধর করার অভিযোগ করেছেন শ্রমিকরা ইট ভাটার শ্রমিকরা। এই ব্যাপারে শ্রমিকদের পক্ষ থেকে বিশালগড় থানায় অভিযোগ জানানোর পরও পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়ে আদালতের সামনে সপরিবারে ধর্নায় বসেছেন বলে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়। हम लोग कानून का विरोध किए हैं कि पैसा क्यों नहीं मिलेगा। वो सब हम लोग को जो जमीन लगाना बाल बुतरू जितना है सब लोगों को मारा है और मारपीट कर वो अपना आदमी बुला लिया। कौन मारा है? বিএন মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী হল ত্রিপুরা। মঙ্গলবার উমাকান্ত ময়দানে অনুষ্ঠিত হয় তেলেঙ্গানা এবং ত্রিপুরার ফুটবল ম্যাচটি। ম্যাচে তেলেঙ্গানা দলকে 3-0 গোলে পরাজিত করে ত্রিপুরা। এদিন বিকেল বেলায় অনুষ্ঠিত হয় ত্রিপুরা এবং তেলেঙ্গানার এই ম্যাচটি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।